হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ইতিহাসের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। তোমরা যে নোটটা দেখতে পাবে, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে সেটা কি, কোশ্চেনটা হচ্ছে যে অর্থশাস্ত্রের কৌটিল্যের লেখা যে অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্পর্কে যা জানো লেখো। আমি বলে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নিও। উত্তর: মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চাণক্য খ্রিস্টপূর্ব 4th শতকে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন বলে মনে করা হয়। গ্রন্থটিতে আদর্শ রাষ্ট্রনীতি বা রাষ্ট্র দর্শন, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ভারতীয় সমাজ জীবন, নারীদের অবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়ের উল্লেখ করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। তাহলে সেই বিষয়গুলো কি আলোচনা করে দিচ্ছি। 1. রাষ্ট্র দর্শন কি? রাজ্য নির্বাচন। অর্থশাস্ত্রে বলা হয়েছে যে জনগণ অরাজক অবস্থা থেকে মুক্তি পেতে মনুকে রাজা হিসাবে নির্বাচন করেন। জনগণ রাজাকে কর প্রদানের অঙ্গীকার করেন এবং রাজা তার রাজকর্তব্য পালনের প্রতিশ্রুতি দেন। আচ্ছা, এখানে এই রাষ্ট্রদর্শনের ওটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট হচ্ছে শাসকের নীতি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসককে কেমন নীতি গ্রহণ করা উচিত তার ব্যবস্থাও এতে রয়েছে। কৌটিল্য বলেছেন যে রাজাকে কূটনীতিপরায়ণ হতে হবে। তার মতে রাষ্ট্রে না শাসন ব্যবস্থায় রাজাই একমাত্র রাষ্ট্রে বা শাসন ব্যবস্থায় রাজাই একমাত্র সর্বময় কর্তৃত্বের অধিকারী। রাজাই রাজ্য। রাজা দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হতে বাধ্য। পরের পয়েন্ট হচ্ছে রাজার কর্তব্য। অর্থশাস্ত্রে কৌটিল্য রাজাকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দেন। তিনি বলেছেন যে রাজার অবাধ ক্ষমতা থাকলেও তিনি কখনোই স্বেচ্ছাচারী হবেন না। রাজা হবেন প্রজা দরদি। তিনি রাজ্যের এবং জনগণের নিরাপত্তা বিধান করবেন। ধনী দরিদ্র সবাইকে শোষণের হাত থেকে রক্ষা করবেন। কৌটিল্য বলেছেন প্রজার সুখেই রাজা সুখী। প্রজার সুখেই রাজা সুখী, প্রজার মঙ্গলেই রাজার বা রাজ্যের মঙ্গল। পরের পয়েন্টে বলেছে নৈতিকতার গুরুত্বহীনতা। কৌটিল্য রাজ্যের নিরাপত্তার জন্য যে কোনো পন্থা গ্রহণকেই সমর্থন করেন। তিনি বলেন যে যুদ্ধই শান্তির একমাত্র পথ। রাষ্ট্রনীতিতে নৈতিকতার কোনো স্থান নেই বলে তিনি মনে করেন। পরেরটা কি? মণ্ডল তত্ত্ব। এই যে মণ্ডল তত্ত্ব, এটা শর্ট কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মতে সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্র হলো স্বভাবজাত শত্রু এবং তার পরবর্তী রাষ্ট্র হলো স্বভাবজাত মিত্র। এই দৃষ্টিতে রাষ্ট্রের শত্রু ও মিত্র নির্ধারণ করতে হবে। কৌটিল্যের এই তত্ত্বকেই মণ্ডল তত্ত্ব বলা হয়। তাহলে কৌটিল্যের রাষ্ট্রদর্শন প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা। সেখানেও তিনি কেমন হবে ভাগ ভাগ করে বলেছেন। 1. রাজকর্মচারী।
অর্থশাস্ত্রে মৌর্যমন্ত্রী পরিষদ ও রাজকর্মচারী নিয়োগের উল্লেখ রয়েছে। রাজ্যের সর্বোচ্চ রাজকর্মচারী ছিলেন মন্ত্রীগণ, তার নিচে ছিল মন্ত্রী পরিষদ। রাজা মন্ত্রীদের মতামত বা পরামর্শ গ্রহণ করতে বাধ্য ছিলেন না। যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার দ্বারা শাসন ও বিচার বিভাগে অমাত্য, সমাহর্ত্রী, সন্নিধাত্রী প্রভৃতি কর্মচারী নিয়োগ করা হতো। পরেরটাকে আইনবিধি, মানে এই শাসন ব্যবস্থার মধ্যে সুষ্ঠু সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে মৌর্য শাসনে আইনবিধি সংকলন করা হয়। এর দ্বারা কৃষকদের চাষের জমির বন্দোবস্ত করা, সেচের ব্যবস্থা করা, ব্যবসায়ীদের ওজন বা মাপের পদ্ধতি ব্যবহারে বাধ্য করা, দ্রব্যমূল্য নির্দিষ্ট করে দেয়া, খাদ্যে ভেজাল দানকারীদের শাস্তি বিধান করা, বেকারদের কাজ ইত্যাদির ব্যবস্থা করা হয়। তারপরে হচ্ছে কি প্রজানুরাগ। এছাড়া সামাজিক ক্ষেত্রে চারটি বর্ণের মানুষের নিজ নিজ ধর্ম পালন, নারীর অধিকার রক্ষা, দাসদের প্রতি উদারতা, দাতব্য চিকিৎসালয় স্থাপন, অনাথ ও বৃদ্ধদের ভরণ পোষণের দায়িত্ব ইত্যাদি দেখাশোনার কথা বলা হয়। পরেরটা কি? পরেরটা হচ্ছে রাজস্ব ব্যবস্থা। অর্থশাস্ত্রে বলা হয় যে সমৃদ্ধ রাজকোষ ছাড়া সুষ্ঠু শাসন পরিচালনা করা সম্ভব নয়। কৌটিল্য তার গ্রন্থে 3 প্রকার রাজস্বের কথা বলেছেন। সেগুলো হলো সীতা, ভাগ ও বলি। সীতা, রাজার খাস জমি, সীতা থেকে রাজার ভালোই আয় হতো। ভাগ অর্থাৎ প্রজার ব্যক্তিগত জমি থেকে উৎপন্ন ফসলের 1/6 কর আদায় করা হতো। বলি নামে বাধ্যতামূলক এক প্রকার কর আদায় করা হতো। এছাড়া বন, খনি, শিল্প, আমদানি রপ্তানি, তারপরে হচ্ছে পশুচারণ, পানশালা, কসাইখানা, জল পথ প্রভৃতি থেকেও কর আদায় করা হতো। পরের পয়েন্ট বিচার ব্যবস্থা। মৌর্য শাসন ব্যবস্থায় দক্ষ নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব ছিল। রাজা ছিলেন দেশের সর্বোচ্চ বিচারক। নিম্ন আদালতগুলির নাম ছিল স্থানীয়, দ্রোণমুখ, সংগ্রহণ প্রভৃতি। গ্রামের বিচারকার্য সম্পাদন করত গ্রামিক। দেশের দণ্ডবিধি যথেষ্ট কঠোর ছিল। পরের পয়েন্ট সমাজ জীবন। চতুর্বর্ণ। অর্থশাস্ত্র অনুসারে সমাজে পূর্বের মতো 4টি বর্ণ, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এদের অস্তিত্ব থাকলেও এই সময় বৈশ্য ও শূদ্রদের অবস্থার কিছুটা উন্নতি ঘটে। বিবাহের ক্ষেত্রে অর্থশাস্ত্রে 8 প্রকার বিবাহের উল্লেখ আছে। অনুলোম, যেটা উচ্চবর্ণের পুরুষ ও নিম্নবর্ণের নারীর মধ্যে বিবাহ, ও প্রতিলোম, যেটা নিম্নবর্ণের পুরুষ ও উচ্চবর্ণের নারীর মধ্যে বিবাহ। এই অনুলোম ও প্রতিলোম বিবাহের ফলে সমাজে মিশ্র জাতির সৃষ্টি হয়। সমাজে উচ্চ বর্ণের সঙ্গে শূদ্রদের বৈবাহিক সম্পর্ককে স্বীকৃতি দেয়া হয়েছিল। আর দাসদের প্রতি কৌটিল্য সহানুভূতি দেখিয়েছেন। পরের পয়েন্ট নারীর স্থান। মৌর্য সমাজ ব্যবস্থায় নারীর যথেষ্ট মর্যাদা ছিল। সম্পত্তিতে নারীর অধিকার ছিল। বিধবা বিবাহ ও স্বামীর মৃত্যুর পর স্ত্রীর পুনর্বিবাহের প্রথা ছিল। গণিকা ভিত্তিতে সরকার স্বীকৃতি দিয়েছিল। এই বিষয় তদারকির জন্য গণিকাধ্যক্ষ নামে কর্মী নিয়োগ করা হতো। তাহলে সবশেষে বলা যায় যে এই যে কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু বলা হয়েছে, যে কৌটিল্য অর্থশাস্ত্র রচয়িতা, কিন্তু কোনো পণ্ডিত, বেশিরভাগ পণ্ডিত অর্থশাস্ত্রকে কৌটিল্যের রচনা বলে স্বীকার করলেও কেউ মনে করেন যে এটি কৌটিল্যের লেখা নয়। যাই হোক, আমরা মোটামুটি সব দিক বিচার করে এটাই বলতে পারি যে অর্থশাস্ত্র কৌটিল্যের রচনা। সুতরাং কৌটিল্য অর্থশাস্ত্রের বিষয়বস্তু
দিক, এই সমস্ত দিক ছিল। তিনি এই সমস্ত দিক তুলে ধরেছিলেন তার মানে অর্থশাস্ত্রের মাধ্যমে। এর মাধ্যমে আমরা সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের বা মৌর্য শাসন ব্যবস্থার কিছু পরিচয় পাই, যে তাদের আমলে শাসন ব্যবস্থা কীরকম ছিল। সুতরাং মৌর্য শাসন ব্যবস্থা সম্বন্ধে জানতে এই অর্থশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে তোমরা পারলে এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।